যেই ভাবা সেই কাজ। রতন পাতিলের ভিতর টাকার একটা নোট রাখতেই সম্পূর্ণ পাতিলটা টাকায় ভরে যায়। আরে বাপরে, এটা তো ভারী অবাক করা কথা। এখানে তো যে জিনিস রাখা হচ্ছে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা তো রাতারাতি বড়লোক হয়ে যাব। ওগো, এই টাকা দিয়ে কাল অনেক বাজার করে আনবে। কতদিন হয় আমরা ভালো মন্দ কোনো খাবার খাই না। শান্তিপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক। সে কৃষক হলেও সামনে যে কাজই পেত সেই কাজই করত। একদিন তার বউ রোকসানা তাকে বলল, ওগো, এভাবে আর কতদিন বাজার সদাই করবে না শুনি? আজ তো বাড়িতে কোনো সবজি নেই, কি রান্না করব বলো তো? বউ, কোনো জায়গায় তো কোনো কাজই পাচ্ছি না। হাতে টাকা না থাকলে বাজারটা করি কি দিয়ে বলো তো? আমার নিত্যদিনের এই অভাব আর ভালো লাগছে না। কতদিন এই অভাবের যন্ত্রণা সহ্য করতে হবে তা কে জানে। রোকসানা মুখটা অন্ধকার করে বাইরে চলে এলো। সন্ধ্যায় যখন তারা ঘরে ছিল, সুমন নামের একটা লোক রোকসানাদের বাড়িতে আসলো। রতন, এই রতন, আরে তোরা কি কেউ বাড়িতে নেই নাকি রে? আরে ভাই তুমি, এই যে গরিবের বাড়িতে হাতির পা, তা কি মনে করে আসলে আমাদের বাড়িতে? তোমার কাছে একটা দরকার এলাম ভাই। তুমি তো জানো আমি নতুন একটা ঘর করছি, সেই ঘরে মাটি দিতে হবে। হ্যাঁ ভাই, আমি তোমার ঘরে মাটি এনে দেব। তা বলো কোথা থেকে মাটি আনতে হবে? আরে দাঁড়াও ভাই দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছ কেন? মাঠে আমার যে উত্তরের জমিটা আছে সেই জমি থেকে মাটি কাটতে হবে, বুঝলে? আচ্ছা ভাই, আমি তোমার জমি থেকে মাটি কেটে দেব, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। তোমার মাটি কেটে বাড়ি আনতে হবে না, ওখানে গাড়ি থাকবে, মাটি কেটে গাড়িতে উঠিয়ে দিতে হবে। কাল সকাল থেকে কাজ শুরু করো ভাই, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওগো, সৃষ্টিকর্তা মনে হয় এবার আমাদের দিকে চোখ তুলে তাকালেন। হ্যাঁ গিন্নি, কাল থেকে কাজে গেলে আমাদের খাবারের কষ্টটা মনে হয় কিছুটা কম হবে। পরের দিন সকালে রতন মাটি কাটবার কাজে মাঠে গেল। মাটি কাটতে কাটতে সে মাটির নিচে থেকে একটা ভাঙ্গা পাতিল পেল। আরে, এটা তো একটা মাটির হাঁড়ি, তবে এর মুখের কাছে তো ভাঙ্গা। এই ভাঙ্গা পাতিল নিয়ে আর কি করব? ভাগ্যটাই যখন ভাঙ্গা, তাহলে ভাঙ্গা পাতিল ছাড়া আর কি জুটবে কপালে? ভাই, এই ভাঙ্গা পাতিলটাই কি দেখছো? এটা রেখে তাড়াতাড়ি কাজ করো। রতন মাটি কাটার কাজ সেরে বিকেলে বাড়ি যাবার জন্য পা বাড়ালো। হঠাৎ তার পাশে রাখা হাঁড়িটার কথা মনে পড়লো। আরে, হাঁড়িটার কথা তো ভুলেই গিয়েছিলাম। হাঁড়িটা নিয়েই যাই, আমাদের তো একটা হাঁড়ি। এই ভাঙ্গা হাঁড়িটাতে না হয় চাল ডাল কিছু একটা রাখা যাবে। গিন্নি, ও গিন্নি, আমার জন্য একটু পানি নিয়ে এসো তো। এই নাও পানি। এই ভাঙ্গা পাতিল আবার কোথা থেকে আনলে? আর বলো না গিন্নি, মাটি কাটতে কাটতে পাতিলটা উঠে এসেছিল, তাই ফেলে না দিয়ে সাথে করে নিয়ে এলাম। ভালোই করেছো। চাল রাখার জন্য তো আমাদের ঘরে কিছুই নেই, এটাই আমি চাল রাখবো। হ্যাঁ রাখো, সেটাই ভালো হবে। রোকসানা পাতিলটা সুন্দর করে পরিষ্কার করে তাতে কিছু চাল রাখলো। বাইরে কাজ গুছিয়ে সন্ধ্যার সময় রোকসানা আর রতন যখন ঘরে গেল, দেখলো পাতিল থেকে চাল নিচে পড়ে যাচ্ছে। গিন্নি, তুমি আজ এত চাল কোথায় পেলে? হাঁড়িতে ধরছে না বলে কি নিচে রেখেছো? রোকসানা হাড়ির দিকে তাকিয়ে দেখলো চাল পাতিল থেকে নিচে যেন উথলে পড়ছে। আরে, আমি তো এই পাতিলে এত চাল রাখিনি, তাহলে এই পাতিলে এত চাল আসলো কোথা থেকে? গিন্নি, বলি কি চালগুলো কোথাও রেখে দাও। আরে দেখো দেখো,
এই পাতিল তো আবার চাল দিয়ে ভরে যাচ্ছে। এটা তো জাদুর পাতিল মনে হচ্ছে। আমার কিন্তু খুব খুশি লাগছে গিন্নি, আমাদের কষ্টের দিন বুঝি এবার শেষ হবে। শোনো গিন্নি, এই পাতিলের কথা যেন কেউ ভুলেও টের না পায়। আরে না না, কেউ টের পাবে না। তুমি এক কাজ করো, এই পাতিলের ভিতর কিছু টাকা রেখে দেখো তো, টাকাগুলো বাড়ে কিনা। যেই ভাবা সেই কাজ। রতন পাতিলের ভিতর টাকার একটা নোট রাখতেই সম্পূর্ণ পাতিলটা টাকায় ভরে যায়। আরে বাপরে, এটা তো ভারী অবাক করা কথা। এখানে তো যে জিনিস রাখা হচ্ছে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা তো রাতারাতি বড়লোক হয়ে যাব। ওগো, এই টাকা দিয়ে কাল অনেক বাজার করে আনবে। কতদিন হয় আমরা ভালো মন্দ কোনো খাবার খাই না। আনবো গিন্নি আনবো, তুমি যা যা খেতে চাও সব আনবো। পরের দিন রতনদের বাড়ি অনেক ভালো ভালো খাবারের আয়োজন করা হলো। রোকসানা খেতে খেতে বলল, কতদিন পরে মনে হচ্ছে যেন পেট ভরে খাচ্ছি। খাবার আগেই যেন পেটটা ভরে গেছে। খাও গিন্নি খাও, এখন থেকে যত খুশি খাবে। ওগো, এবার আমাদের এই ভাঙ্গা বাড়িটা ভেঙে একটা সুন্দর করে বাড়ি করলে কেমন হয় বলো তো? কথাটা তো মন্দ বলনি। তাছাড়া এবার যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আমরা এই ঘরে থাকতেই পারবো না। দেখি, আমি কালী ঘরের মিস্ত্রির সাথে কথা বলবো। পরের দিন রতন ঘরের মিস্ত্রির সাথে কথা বলে তাদের সেই পুরনো বাড়িটা ভেঙে সেখানে একটা সুন্দর দেখে প্রাসাদ তৈরি করলো। আশেপাশের মানুষ তো রতনের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়াটা দেখে স্বাভাবিকভাবে নিল না। ভাই দেখেছিস, রতন আমাদের মতো একজন গরিব কৃষক ছিল, আর হঠাৎ করে সে এত টাকার মালিক কিভাবে হলো? সেটাই তো ভাই, গ্রামের সবাই তো তাই বলা বলি করছে। চল ভাই, আমরা আজ রাতে ওদের সব ঘর তল্লাশি করে দেখি, এদের এত টাকার মালিক হওয়ার কারণটা কি। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। আজ রাতে তাহলে গিয়ে দেখি ওদের টাকার রহস্যটা কি। সেদিন রাতে রতন ও তার বউ ঘুমিয়ে যাবার পরে তারা দুজন রতনদের ঘরে ঢোকে। ভাই সাবধানে, ওরা যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ ভাই, গ্রামে আমরা মুখ দেখাতে পারবো না। এবার কিন্তু আমার খুব ভয় করছে। চলো ভাই, বাড়ি ফিরে যাই। আরে না, দাঁড়া দেখি কি করা যায়। চল ওই ঘরটায় দেখি। তারা ঘরের ভেতর যেতেই একজন টেবিলে ধাক্কা খেয়ে টেবিলে থাকা ফুলদানিটা পড়ে যায়। ঘরের ভেতরে প্রচন্ড শব্দ হওয়ায় রতন ও তার বউ জেগে যায়। গিন্নি, এই গিন্নি, তাড়াতাড়ি ওঠো। আমাদের বাড়িতে নিশ্চয় চোর ঢুকেছে। মনে হচ্ছে আমাদের হাড়িটার খবর কেউ পেয়ে গেছে। তাড়াতাড়ি ওঠো। ভাই তাড়াতাড়ি ওঠ, না হলে ওরা এক্ষুনি চলে আসবে। তারা দুজন রতনরা আসার আগেই ঘর থেকে বেরিয়ে গেল। তারা ঘরে এসে দেখলো একটা ফুলদানি ভাঙা, আর পাশে একটা বিড়াল ডাকছে। যাক, বাঁচা গেল। আমি তো ভাবলাম হাড়িটা বুঝি চোরে চুরি করতে এসেছে। ওহ বাবারে, আমায় তো ওই বিড়ালটা ভয় পাইয়ে দিয়েছিল। চলো, আজ আমরা এই রুমে ঘুমিয়ে পড়ে গিন্নি। আমার অনেক টাকা চাই। এই টাকায় আমার আর হবে না। আমি প্রতিদিন হাড়ির ভেতরে একটা করে নোট দেব, আর এক হাড়ি করে টাকা নেব। সেই টাকা দিয়ে আমি কোটিপতি হয়ে যাব। হা 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 হা। ওগো, তুমি এত লোভ করছো কেন? এত লোভ কিন্তু ভালো না। এত লোভ করলে কিন্তু শেষে সব হারাতে হবে। আরে গিন্নি, তুমি এটাকে লোভ বলছো কেন? এই টাকা পয়সা যদি নাই পাই তাহলে এই অকেজো পাতিল রেখে আর কি করব? ওটা ফেলে দেই। মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। যার জন্য এত কিছু পেলে তাকে কিনা আজ অকেজো বলছো? এই, তুমি চুপ থাকো তো। পাতিলটা আমি পেয়েছিলাম, আমি। এটা মনে রেখো, আমি এটা দিয়ে যেটা খুশি সেটাই করতে পারি। এসেছে আমাকে জ্ঞান দিতে। তাদের ঝগড়ার মাঝে একটা বুড়ি তাদের বাড়ি এসে বলল, মা, বাড়িতে কি কেউ আছো?
আমাকে একটু সাহায্য করো মা। কি বলছো গো বুড়িমা, কি হয়েছে? আমাকে একটু সাহায্য করো মা, আমার যে খুব খাবার কষ্ট, কিছু খাবার দেবে মা আমাকে? হ্যাঁ বুড়িমা, তুমি ভেতরে চলে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। রোকসানা বুড়িকে নিয়ে ঘরের ভেতরে গেল। রতন বুড়িকে দেখে বলল, এই কি হলো, এই বুড়িকে তুমি বাইরে থেকে বিদায় না করে ঘরের ভেতরে আনলে কেন? কি বলছো তুমি বুড়িমার সামনে? তিনি ক্ষুধার্ত, তাই তাকে খাবার দিতে ভেতরে এনেছি। যাও যাও, তাকে খাবার দিয়ে বিদায় করো। ছি 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 ছি, কি ময়লা দেখতে। থাক বাবারা, তোমরা আমার জন্য নিজেদের ভেতর আর ঝগড়া করো না, আমি চলে যাচ্ছি। বুড়ি কথা বলে তাদের বাড়ি থেকে চলে গেল। রতন রোকসানাকে বলল, এই তোমাকে আজ বলে দিলাম যে সে মানুষকে আমার বাড়িতে আনবে না, বুঝলে? হ্যাঁ গো, তুমি অনেক পাল্টে গেছো, তুমি আর আগের মতো নেই। আগে আমরা গরিব ছিলাম, তবে শান্তি ছিল। এখন অনেক টাকা আমাদের, তবু যেন কোনো শান্তি নেই। হ্যাঁ, যত সব অলক্ষণে কথা। আমি এখন হাড়ির ভেতর টাকা দেব। আমি ঘরে গেলাম, হাড়িটা নিয়ে এসো ঘরে। রতন এই কথা বলে ঘরের ভেতরে চলে গেল। রোকসানা হাড়িটা নিয়ে রতনের কাছে গেল। এ কি, আমি হাড়ির ভেতর টাকা দিলাম, তবে হাড়িটা আজ আমায় কেন টাকা দিল না? তোকে আমি হাড়িটা দিয়েছিলাম কারণ তুই অনেক ভালো ছিলি, কিন্তু এখন তোর মনে অনেক অহংকার, তাই তোর থেকে আমি সব কেড়ে নিলাম। না বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার মনে আর কোনোদিন অহংকার আনবো না। তোকে আমি অনেক দিয়েছিলাম, কিন্তু দিন দিন তোর চাহিদা এত বেড়ে গেল যেটা সীমার বাহিরে চলে গেছে। তোকে গরিবেই মানায়, টাকাতে নয়। এ কথা বলে বুড়িটা হাড়ি থেকে গায়েব হয়ে গেল। রতনের ঘরটাও আবার আগের মতো ভাঙাচোরা হয়ে পড়ে রইল। হায় হায়, সৃষ্টিকর্তা আমাকে পরীক্ষা নিয়েছে, তবে সেই পরীক্ষায় আমি ফেল করেছি, পাশ করতে পারি নাই। খুব ভালো হয়েছে, বুড়িমা সত্যিই বলেছে, তোমাদের মতো মানুষদের টাকায় নয়, ছেঁড়া কাপড়েই মানায়। গিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার ভুল নিয়ে তুমি থাকো, আমি তোমার মতো মোটা বুদ্ধির মানুষের সাথে সংসার করতে পারবো না। অনেক কষ্ট করেছি তোমার সাথে এসে। রোকসানা এ কথা বলে রতনের বাড়ি থেকে বেরিয়ে গেল। দু চোখ যেদিক যায় আজ সেদিকেই চলে যাব, আর ফিরবো না এর কাছে। আমি সব হারিয়ে ফেললাম, আমার আর কিছুই থাকলো না। আমার লোভে পাপ হলো, আর সেই পাপে আমি ধ্বংস হয়ে গেলাম।